আজকে কথা বলবো চরমোনাই এবং জামাত জোট কেন টিকে নেই। খুব সহজ কথা, এটা আমাদের নসিবে ছিল তাই টিকে নেই। কারণ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা তো কম করিনি, কিন্তু এরপরও যখন টিকে নেই, আমরা যদি সেটাকে তাকদীরের উপরে নিয়ে রাখি তাহলে মনে হয় আমাদের সবার জন্য কল্যাণকর ভালো ছিল। কিন্তু আমরা দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে ধারাবাহিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইওয়ালাদেরকে দায়ী করার এক মহোৎসব চলছে। ইচ্ছা ছিল নিয়ে কথা বলবো না, চুপচাপ থাকার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যখন দেখছি রোজার মাসে আলেমদের টেবিলেও, ওলামা বিভাগের টেবিলেও যখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়ী করার প্রবণতা চলছে, তখন আসলে চুপ থাকা কঠিন। ভাবছি বিষয়টা পরিষ্কার করব। আমি আবারও বলছি, আমরা সবাই মিলে চেয়েছিলাম জোটটা টিকুক, সমঝোতা টিকুক, এই জাতি নতুন কিছু পাক। অতএব সেটা যেহেতু টিকেনি, সেটা যে তকদিরের উপরে নেই, আমরা কেউই কাউকে দায়ী করার যে গুনাহ সেখান থেকে বাঁচতে পারতাম। কিন্তু যেহেতু একদিক থেকে অভিযোগের মাত্রা তীর চলছেই, বিপরীত দিক থেকে জবাব না আসলে তখন সন্দেহের মাত্রাটা এক পেশে এবং একদিকে হয়ে যাবে। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করছি যে মূলত ঠিক কি কারণে টিকে নেই। আমি আগে বলেছিলাম, মূলত জোট সমঝোতা একটা আস্থা ও বিশ্বাসের মাধ্যমে গড়ে উঠেছিল। অতএব যখন থেকে অনাস্থা ও অবিশ্বাস শুরু হয়েছে, তখন থেকে এটা টিকবে না এবং নাটিকার মতো যতগুলো পরিবেশ ছিল সেটা ধীরে ধীরে তৈরি হয়েছিল। প্রশ্ন হচ্ছে, এই অনাস্থা ও অবিশ্বাস কারা তৈরি করলো, কিভাবে তৈরি করলো, কারা এর পেছনে ভূমিকা পালন করলো? আমি খুব সহজেই যদি বলি তাহলে ছোট্ট করে বলতে পারি যে এই অনাস্থা ও অবিশ্বাস তৈরির পিছনে ভূমিকা পালন করেছিল যে আস্থা ও বিশ্বাস ধরে রাখার জন্য যে যে কাজগুলো করা দরকার ছিল সেই কাজগুলো না করা। দেখুন, রাজনৈতিক সমঝোতা এটা একটা টেবিলের বিষয় ছিল, পারস্পরিক নিজেদের বোঝাপড়ার বিষয় ছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করলাম যে টেবিলের বিষয়গুলো জাতীয় মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ শাসন চাচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রধানমন্ত্রিত্ব চাচ্ছে, চরমোনাইয়ের পীর জোটে থাকছে না, মামুনুল হক জোটে থাকছে না। এই কথাগুলো কখন শুরু হলো? যখন সারা দেশের আন্দোলন সংগ্রাম সব শেষ, এখন আসন নিয়ে সমঝোতার আলোচনা হবে, কে কয়টা আসনে নির্বাচন করবে, কিভাবে করবে, এ নিয়ে যখন আলোচনা শুরু হলো, ঠিক তখনই সংবাদ মাধ্যমে বিষয়গুলো চাউর হতে শুরু করলো। কোন কোন সংবাদ মাধ্যম বিষয়গুলো আসলো? জাতীয় দৈনিক থেকে দলীয় দৈনিকে রূপান্তরিত হওয়া আমার দেশ এক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে। আমি যদি কোনো সংবাদ মাধ্যমকে ইসলামী আন্দোলন এবং জামাত সহ 8 দলীয় জোট ভাঙার পিছনে দায়ী সাব্যস্ত করি, তাহলে সেটা হবে আমার দেশ। এবং ইতিহাস এই আমার দেশকে কোনোদিন ক্ষমা করবে না আমার দেশের কুশীলবদেরকেও। এবং আমরা যারা এখানে রক্ত ঘাম শ্রম জড়িয়েছি, আমরাও কোনোদিন ক্ষমা করব। প্রশ্ন হচ্ছে, আমার দেশকে এই সংবাদগুলো কারা যোগান দিয়েছে, কারা দিয়েছে? খুব সহজ, সবাই জানি যে আমার দেশের সাথে সম্পর্ক যোগসাজশ স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি রয়েছে জামাত ইসলামীর। অতএব আমরা এতটুকু বলতে পারি, টেবিলের সেই আলাপগুলো মূলত আমার দেশের কাছে পৌঁছেছে বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে। আর আমার দেশ এই জোট ভাঙার পিছনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এবং সেটা জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য এখনো পর্যন্ত সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, অনাস্থা অবিশ্বাস কেন তৈরি হলো? অনাস্থা অবিশ্বাস তৈরি হয়েছিল, এটা একটা নির্বাচনীয় সমঝোতা। তাহলে খুব স্বাভাবিক, 300 আসনকে কেন্দ্র করে এটা সমঝোতা হতে হবে, আসন নিয়ে একটা সমাধানে পুষতে হবে। কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি 8 দলীয় জোটের শরিকগুলো নিজেদের পক্ষ থেকে বারবার জামাত ইসলামীর সাথে যোগাযোগ করেও আসন কেন্দ্রিক যে জটিলতা, সেই জটিলতা কোনোভাবেই তারা সমাধান করতে পারছিল না, যার জন্য বিভিন্ন সংবাদ বারবার চোর হচ্ছিল। মৌলানা মামুনুল হক সাহেব এবং চরমোনাই পীর সাহেব 29শে ডিসেম্বর আমার দেশ সহ যখন তারেক জি এসেছিলেন বাংলাদেশে, তখন সারা দেশের সংবাদ মাধ্যমের বড় মোটা দাগে সংবাদ ছিল যে 8 দলীয় জোটে থাকছেন না চরমোনাই পীর মামুনুল হক। কেন? কারণ একটাই ছিল, সেটা ছিল আসলে আসন নিয়ে সমঝোতার যে বিষয়টা ছিল সেটা নিয়ে চূড়ান্ত মীমাংসায় পৌঁছতে না পারা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা চ্যালেঞ্জিং ভাবে জামাত ইসলামীর যেই কোনো ভাইদেরকে জিজ্ঞাসা করবেন যে দেখুন, আসন সমঝোতার এই আলাপে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দাবি করা হচ্ছে যে তারা আপনারা যেটি নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেন যে A+ গ্রেড বা A গ্রেড অথবা এই আসনগুলোর প্রত্যাশার জায়গা,
তারা তাদের সাংগঠনিক অবস্থান তুলে ধরেছিল। আপনারা কি কোনো অবস্থান তুলে ধরেছিলেন টেবিলে? কিংবা আপনারা কয়টা আসনে নির্বাচন করতে চান সে বিষয়গুলো কখনো তুলে ধরেছিলেন? তারা সেটা ক্লিয়ারলি বলতে পারবে না যে তারা কতটা আসনে তুলে ধরেছিল। কারণ এই কথাটা বারবার আমাদের মিডিয়ায় এসেছিল যে বারবার এই বিষয়ে জানতে চাওয়া হলেও আমাদের ভাইদের পক্ষ থেকে কখনোই এই জিনিসটার সমাধান দেওয়া যায় না। ফলে ক্ষতিটা কি হলো? দেখুন, আমরা যখন জানবো যে আপনাদের এই 10টার মধ্যে প্রত্যাশা, আমাদের এই 10টা প্রত্যাশা, তাহলে সেখানে উভয়ের প্রত্যাশাগুলো সামনে রেখে সমাধানে পৌঁছা সম্ভব ছিল, কিন্তু সেটা কিন্তু হয়ে ওঠেনি। যার জন্য মূলত একটা অনাস্থা তৈরি হয়েছে, একটা অবিশ্বাস তৈরি হয়েছে। আর এই অনাস্থা ও অবিশ্বাস তৈরি হওয়ার পিছনে সবচেয়ে বাজেভাবে যেই জিনিসটা ভূমিকা পালন করেছিল সেটা ছিল এনসিপির অন্তর্পন্থী। দেখুন, খুব স্বাভাবিক নিয়ম। আমি এই কথাটা জামাত ইসলামীর সমর্থক অথবা এই জোটকে টিকিয়ে রাখতে চেয়েছিলেন এই জায়গায় যত ভাইরা ছিলেন সবাইকে আমি প্রশ্নটা করেছিলাম, দেখুন ভাই, আমরা 5 জন মিলে কোনো একটা প্রতিষ্ঠান, কোনো একটা কাজ শুরু করলাম। এখন আমরা যদি ষষ্ঠ কাউকে সেখানে নিতে হয়, তাহলে আমাদের এখান থেকে এককভাবে কেউ কি নেওয়াটা ঠিক হবে? কোন অবস্থাতে ঠিক হবে না। কিন্তু এখানে কি ঘটলো? 8 দলীয় জোটের সাথে যখন নবম দল হিসেবে এনসিপিকে যুক্ত করা হচ্ছিল, ওই সময়টাতে এককভাবে বাংলাদেশ জামাত ইসলামী এনসিপির সাথে তারা পরামর্শ করে আসন বন্টন করে সিদ্ধান্ত ফাইনালে পৌঁছে গেল। এর বিপরীতে বাকি 7টি দলের কাউকেই এখানে জানান দেয়া হলো না, বরং ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং মাওলানা মামুনুল হক সাহেবের বাংলাদেশ খেলাফত মজলিস এ নিয়ে কথা বলে কিনা বা এ নিয়ে তাদের প্রতিক্রিয়া কি হবে সেটাকেও দমিয়ে দেওয়ার জন্য আমার দেশের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো যে জোটে থাকছেন না মাওলানা মামুনুল হক এবং চরমনায়ের পীর। এভাবেই মূলত অনাস্থা, অবিশ্বাস, অনাগ্রহ এবং নিজেদের পারস্পরিক দূরত্বটা তৈরি করা হলো। এনসিপিকে নেয়া নিয়ে কোনো অভিযোগ ছিল না, নেয়ার প্রক্রিয়াটা এবং আসন নিয়ে তাদের সাথে যে বিষয়টা ঘটেছিল পুরো বিষয়টা নিয়েই আসলে মূলত অনাস্থা এবং অবিশ্বাস তৈরি হয়েছিল। প্রিয় দর্শক, জোট টিকা, জোট পরবর্তী যেই আলোচনা পরবর্তী সময় এসেছিল যে দেখুন, বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে তাদের জোট শরীকদেরকে কতটুকু সহযোগিতা করা হয়েছে এই বিষয়টাও কিন্তু সামনে আসা জরুরি। কারণ অনাস্থা বিশ্বাস তৈরির পিছনে এটা একটা বড় ধরনের ভূমিকা পালন করেছিল। দেখুন, বাংলাদেশ জামাত ইসলামী তাদের জন্য যতগুলো আসন বরাদ্দ করেছিল, একটা আসনও তারা ওপেন রাখেন। আপনারা যদি ঘোষিত সেই 253 আসন দেখেন, সেখানে আপনি দেখবেন জামাত ইসলামের জন্য ঘোষিত কোনো আসন ওপেন নেই। এর বিপরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ঘোষিত 47টা, যদি দাবি করেছিল 50, কিন্তু ঘোষণা দিয়েছিল 47, সেখানে আবার 5টা ওপেন। বাংলাদেশ খেলাফত মজলিসের সেগুলো ওপেন। মূলত এইভাবেই একটা অনাস্থা, অবিশ্বাস ধীরে ধীরে দানা জমেছিল। এবং আপনারা জানেন যে বরাবরই এই অভিযোগটা ব্যাপকভাবে প্রসিদ্ধ যে বাংলাদেশ জামাত ইসলামী আদৌ তাদের জোটদেরকে সহযোগিতা করবে কিনা। আমরা যদি দেখি তাহলে দেখব এনসিপি থেকে তুষারের বক্তব্য যদি আপনি নেন বা আরো অনেকেই আছেন, তাদের বক্তব্য নিলে আপনার কাছে সে বিষয়টা স্পষ্ট হবে অসহযোগিতার বিষয়গুলো। একইভাবে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ অনেকের বক্তব্য থেকে স্পষ্ট হয় যে সহযোগিতা অসহযোগিতা কতটুকু ছিল। মজার ব্যাপার হলো ঢাকা 13-তে আল্লামা মামুনুল হক সাহেবের যে আসন, তিনি নিজেই বলেছেন খালেদ মহিউদ্দিন এর সে টকশোতে যে প্রয়োজনীয় যে সহযোগিতাটা ছিল, যতটুকু আশা করা হয়েছিল সেই সহযোগিতাটা ছিল না, বরং দুর্ভাগ্যজনকভাবে সেখানে 500টা ভোট দাঁড়িপাল্লায় দেয়া ছিল। যদিও এটাকে কেউ কেউ মিথ্যাচার করে বলতে চাচ্ছেন যে এখানে চরমনাইওয়ালারা দাঁড়িপাল্লায় গিয়ে ভোট দিয়েছে। আল্লাহকে ভয় করুন ভাইয়ারা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ সেখানে ভোট দিবে, আপনি সেটা প্রমাণ দেখাতে পারবেন কোনো? ভোটটা দাঁড়িপাল্লায় পড়েছে। অতএব এই জায়গাটা পরিষ্কার হওয়া দরকার যে দাঁড়িপাল্লায় ভোটটা পড়ার বিষয়টা কি। তার মানে হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনাস্থা, অবিশ্বাস এবং জোট শরীকদেরকে অসহযোগিতার যে বিষয়টা বরাবরই হয়ে আসছিল, আমরা দেখলাম যে জোট গঠন এবং নির্বাচনও সে জিনিসটার প্রভাব কিন্তু বারবার তৈরি হয়েছিল। প্রিয় দর্শক, আমরা মনে করি যে এই জোট টেকা না টেকা এটা একান্তই তকদিরের বিষয় ছিল। তবে এটার পেছনে যে সমস্ত উপাদানগুলো ছিল এর বড় একটা ভূমিকা পালন করেছিল অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দরা। জোট নিয়ে সময়ের মধ্যেই এই কোনো মীমাংসায় না পৌঁছা অথবা নিয়ম অনুযায়ী সেটাকে অগ্রসর না হওয়া
জোট শরিকদেরকে যথাযথভাবে গুরুত্ব না দেওয়া, সময় ক্ষেপণ করে করে জিনিসটাকে নষ্ট করা সহ, এবং সবচেয়ে যেটা ভয়ঙ্কর ভয়াবহ বিষয়, নীতি আদর্শের জায়গাগুলোতে বরাবরই নিজেদের অবস্থানকে দুর্বল করে ফেলার যে বিষয়গুলো ছিল, মূলত আজকের এই জোট নাটকের পিছনেও এটা বড় ধরনের ভূমিকা পালন করেছিল। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেই বলছি, আমরা চাই আমাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কগুলো টিকুক, থাকুক। জোট সমকালীন সময় একটি ইস্যু ছিল, সেটা হয়ে ওঠেনি, কিন্তু এটাকে কেন্দ্র করে বারবার এই দায় এবং বারবার এই অভিযোগগুলো আরোপ করার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক তিক্ত হবে। অতএব এটা না করে বাস ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা তো এই মুহূর্তে এসে আর কিছু বলছে না, অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশকে দায়ী করার প্রতিযোগিতা বন্ধ হোক। আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়ে হতে পারে, আগামীর দিনে কোনো পরিবেশ তৈরি হবে, আন্দোলন সংগ্রামী পরিবেশ পরিস্থিতিতে আমাদেরকে আবারও হয়তো একই প্ল্যাটফর্মে আসা লাগতে পারে। অতএব এখন এই মুহূর্তে এমন কোনো কথা বা কিংবা আচরণ না করা জরুরি, যার কারণে আমাদের পারস্পরিক দ্বিমত ভিন্নতা বিরোধটা এটা হিংসা ও প্রতিহিংসা এবং জিজ্ঞাসার জায়গা পর্যন্ত পৌঁছে যায়। বরং আমরা চাই আমাদের মধ্যে একটা আন্তরিকতাপূর্ণ পরিবেশ থাকুক এবং নিজেদের মধ্যে যৌক্তিক বিষয়টায় আলোচনা সমালোচনা জারি থাকুক। প্রিয় দর্শক, আগামীতে আসবো এই বিষয়ক ভিন্ন কোনো আলোচনা নেই। সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন এই প্রত্যাশা রেখেই আমি শেষ করছি।